দেখছেন বিপ্লবী বাংলা নিউজ, সব খবর সবার আগে। বিপ্লবী বাংলা নিউজে আপনাদের স্বাগত। আমি শুরু করছি বিপ্লবী বাংলা নিউজে। বিপ্লবী বাংলা নিউজ টিভিতে আজকের রাত্রি 10টার খবর। প্রথমেই আমি তুলে ধরছি আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুতে যে চাঞ্চল্য রামপুরহাট। ময়নাতদন্তের পর অবশেষে মরদেহ নিয়ে আসা হলো রামপুরহাটের বাড়িতে এবং শেষ কৃত্য সম্পন্ন হলো। সেই খবর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ টিভির 9টার খবরে। দেখতে থাকুন সেই খবর। খবর পেয়ে এলাম, এতদিনের একটি রাজনৈতিক জীবন এভাবে চলে যাবে ভাবিনি। যাই হোক, খুবই দুঃখজনক। এতদিনের কথা শুনেছিলেন রাজনৈতিক জীবন শেষ সময়টা এভাবে যাবে, এটা মনে করি। কিন্তু এই ধরনের ঘটনা যে উনি ঘটালেন এই বয়সে, কি মনে হয়? আমরাও তো আশ্চর্য যে এরকম একটা দীর্ঘ জীবন রাজনীতি, তাদের কাছ থেকে শেখা। মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু তাদের কাছেই তো শিক্ষা, আমাদের গুরুজন শিক্ষক। তাহলে এভাবে চলে যাবে কেই হবে। কারণ কি? ময়নাতদন্ত না হলে তো প্রকৃত ঘটনা বুঝতে পারা যাবে না। তবে অস্বাভাবিক মৃত্যু এইটুকুই বলতে পারি। সেটা পারিবারিক লোক যারা পরিবারে আছে তারাই বলতে পারবে কি কারণ, সেটা যদি হয়ে থাকে। আজকের এই দিনটাতে এইরকম ধরনের ঘটনাকে কি দুঃখজনক ঘটনা। আমি বুঝতে পারছি না যে ওনার যে বয়স হয়েছিল সেই বয়সে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটাবে। আমরা যারা পাড়া প্রতিবেশী, বিশেষ করে আমি রাজনীতিতে যাচ্ছি না, পাড়া প্রতিবেশী হিসেবে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ওনার মতো লোক, এতদিন রাজনীতি করা ব্যক্তিত্ব, এইভাবে ওনার শেষ জীবনটা যাবে। স্বাভাবিকভাবেই বাড়ির লোক যারা আছেন তারা হয়তো ঘটনা কিছু বলতে পারে, বলতে পারে না। আমরা যারা পাড়া প্রতিবেশী আমরা কিন্তু এই ব্যাপারটা অবাক হয়ে গেছি। বড় করো। হ্যালো অন করেছি। কল্যাণের বক্তব্য নিয়ে এখানে এইদিকে ডান দিকে যা, ডান দিকে সরা। এবং 3 বারের বিধায়ক, কি বলবেন? আপনারা কখন জানতে পারলেন? আমরা সকালবেলাতে, সকালে। হ্যাঁ,
ওটা বলা খুব মুশকিল। কিন্তু রাত্রে মানে হ্যাঁ, রাত্রে আমরা একসঙ্গে প্রায় 12:30 পর্যন্ত বসে গল্প করেছি। সব 12:30 পর্যন্ত গল্প করেছি। তারপরে 80টা মানে খেতে গেলেন, আমরাও চলে এলাম খাবার জায়গাটা আমাদের। তারপর থেকে তো আর নয়, দরজা বন্ধ হয়ে গেল ওদিকে। তারপর সকালবেলাতে মানে দেখছি যে এইরকম ইনসিডেন্ট ঘটিয়ে দিয়েছি। রাত্রে যে পুলিশের বাড়িতে শুতে যান মানে তারপরে না, শুতে গেলেন তো ওপরে চলে গেলেন, তো ওনার স্ত্রী ছিলেন তো বসে নিচে, একসাথে উঠে গেলেন। আপনারা সকালে জানতে পারেন? আমরা সকালে জানছি। কি অবস্থায় দেখলেন? তখন দেখছি যে আপনার ওই একটু দেখা যাচ্ছে আপনার ওই এইভাবে দাঁড়িয়েছে। যে তারপরে পুলিশকে হ্যাঁ, সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি, পুলিশ আসেন। পুলিশ এসে ওনাদের যা কর্তব্য কাজ। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত ব্যানার্জি। আমি ছোট ভাই, না আরো ভাই। আমরাও বুঝতে পারছি না একদম। কালকে তো রাত পর্যন্ত কথা হয়েছে, কোনো কিছু বলেও নি, কিছু না, শুধু একটা চিঠি লিখে দিয়ে গেছে, এইটুকু। মানসিক চাপে থাকতে ছিলেন? কিন্তু মানসিক চাপ থাকার মতো তো যারা আপনারা চেনেন তারা তো জানেন যে উনি কিরকম ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, কিন্তু কোনোদিন কারোর কাছে 1 টাকার কোনো অ্যালিগেশন আজ পর্যন্ত নেই, সে বিরোধী হোক আর শাসকই হোক। এই যে লিখে গেছেন যে তিনি কোনো রকম কোনো কিছুতেই ছিলেন না, কোনো কমিটিতেও ছিলেন না, তিনি কোনো পাওয়ারও তিনি তাকে ছিলেন না, জেনারেল কমিটি দুটো মনে হয়। এটি কি একটা পরিকল্পনা? দাদা, এখন এই ব্যাপারে কিছু বলতে পারছি না, এখন বলার মতো অবস্থাতেও নেই। জানতে হবে, কারণ আমি তো এই ব্যাপারগুলো জানি না এখনো পর্যন্ত। কি ম্যাটার, কি ব্যাপার, এগুলো জানতে হবে, তারপর দেখা যাবে। রাজনীতির কথা বলছেন যে আমার রাজনীতিতে আসাটাই পরিবারের যারা আছেন আপনারা পরবর্তী প্রজন্ম, তারা যেন রাজনীতিতে না আসে। আমরা জোরাত করে বলছি, আমরা রাজনীতিতে নাই, আমরা রাজনীতি পরিবারের ছেলে মেয়ে যেটুকু হারিয়ে এর থেকে আর বেদনাদায়ক কিছু হতে পারে না। আমরা কোনো রাজনীতি করতে চাই না, রাজনীতিতে আমরা থাকতেও চাই না। যেটু রাজনীতির কেরিয়ার জীবনে কেউ কোনোদিন একটা গায়ে কাদা দিতে পারেনি, কিন্তু লোকটাকে তো আজকে চলে যেতে হলো। কে কি হারালো জানি না, আমরা আমাদের ঘরের লোক হারালাম। আমরা এই রাজনীতিতে আর নাই, কোনো রাজনীতি যেটুকু নিয়ে আমরা কোনো রাজনীতি করতেও চাই না। আপনাদের কাছে আঞ্চল করে বলছি, আমরা আর আমাদের দিক থেকে পরিবারে বলতে গেলে আমি আর দাদা, আমি ওকালতি নিয়ে ব্যস্ত থাকি, দাদা বাইরে থাকে, আমাদের কাছে সে সময় নাই। যেটুকু রাজনীতি দেখে আমাদের যেটুকু ইন্সপিরেশন, যেখানে রাজনীতির জন্য চলে গেল, আর যেখানে আর রাজনীতির কথা আছে। আশিস বাবুকে কেউ আশিস বাবু বলতেন না, সবাই স্যার বলতেন, কারণ একদিকে ছিলেন তিনি নিজে অধ্যাপক, দীর্ঘদিন ছাত্রদের পড়িয়েছেন, যে ছাত্ররা আজ ভিড় করেছে আপনার বাড়ির সামনে। প্রত্যেকেরই একটা বক্তব্য যে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে স্যার এরকম এত ঠান্ডা মাথার মানুষ, এত ধীর। আমরাও বুঝতে পারিনি, বুঝতে পারলে হয়তো বোঝাতাম। আমি তো নিজে একজন উকিল, এত লোককে সাহস দিই, এত লোক, হাজার হাজার লোক আমার কাছে ফাইল আছে তাদের, আমার নিয়ার অ্যাবাউট 10,000-এর উপর মামলা। আমি যদি বুঝতে পারতাম, ঘরের লোকটাকে আমি সাহস দিতাম না? ঘরের লোকটাকে কি সাহস দিতাম না? উনি বলছিলেন যে বয়স তো হয়েছিল, গুটিয়ে নেননি, কিন্তু রোজ পার্টি অফিসে বসতেন, লোকের সঙ্গে কথাবার্তা বলতেন, সবই করতেন। কিন্তু জেঠু যখন বলে গেছে যে আমাদের পরিবার থেকে কেউ রাজনীতি করবে না, আমরা জেঠুর কথা ফেলতে অমান্য করবো না বা ফেলবো না। সশরীরে এসেছেন, তার সঙ্গে সোমনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, তারাও কিন্তু এসেছেন হাসপাতালে। যে এখানে যে অফিস রয়েছে সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন অনুব্রত মণ্ডল, তুমি দেখতে পাচ্ছ, তার সাথে বিকাশ রায়চৌধুরী রয়েছেন। কথা বলার চেষ্টা করবো, 3টে চেয়ার দেবে, কি বলবেন? কিছু বলা বলি নেই, আশিসদা যেটা কেন হলো এটা বুঝতে পারছি, জোরে কথা বলেছি কিনা সন্দেহ। এবং যেটা আরেকটা কথা তিনি বলছিলেন যে তাকে মেলাইন করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং মুখ্যমন্ত্রী সেটা তদন্ত করতে কেস করতে বলেছিলেন।
অর্থাৎ দেখো, আপনার সাথে তো আজকে কথা হয়েছে। আপনি কি তদন্ত চাইছেন দাদা? এটার একটা মুখ্যমন্ত্রী বলে যে এই পাশে আছে, আমি দেখলে আমি খুব খুশি হব। তো মুখ্যমন্ত্রী যা বলেন তা করছেন। অর্থাৎ দেখো যে অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে তদন্ত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী যেটা বলেন ফ্যামিলির পাশে মুখ্যমন্ত্রী থাকবে। বলছি দাদা, তিনি লিখেছেন যে দলের অনেক কাজ পছন্দ হতো না, তাও সেগুলো মুখ বুঝে চুপ করেছিলাম। এরকম ধরনের কথা কোনদিন এরকম ধরনের কথা আমি জেলে যাওয়ার পর কী হয়েছে সেটাই বলতাম। জেলে যাওয়ার আগে বলতে বলেছিল, জেলে যাওয়ার পর কী হয়েছিল। আর একটা জিনিস, যিনি এতদিন বছর ধরে বিধায়ক থাকলেন, শেষে তিনি বললেন যে আমার রাজনীতিতে আসা ভুল হয়েছিল। সেটা অধ্যাপক তো মনের দিক থেকে কষ্ট পেয়েছিল কিছু বকাটি ছেলের জন্য, সোশ্যাল মিডিয়ায় আলফাল। দলের কেউ কি পকেটের মধ্যে ছিল নাকি? দলে একটা তো বকাটে আছে, নাম করা বকাটে। কি নাম বলা যাবে? তার নাম বলতে যেতাম। এসবের জন্যই কি হলো নাকি মানুষের বলা? বললাম তো বকাটে ছিল, দলে একটা আছে। কোথাও তার উপর তাহলে দল থেকেও প্রেশার ক্রিয়েট হয়ে আছে। আশিস দার সঙ্গে বকাটের ভালো সম্পর্ক ছিল। ঠিক, মানে সিবিআই কেন সিবিআই তদন্ত? আচ্ছা, ওনার ফ্যামিলি কি বলে দেখি। আমরা আসছে, ঋতুব্রতও আসছে, বেলেরাও আসছে, সবাই আসছে। তবে এটা খুব দুঃখজনক ব্যাপার। আবার ওনার মতন লোক এই কাজটা কেন করলো আমরা ঠিক জানি না। ওনার কোনো শত্রু নাই, ওনার কোনো শত্রু নাই। উনি জোরে কথা বলতেন। দীর্ঘ রাজনীতি জীবন আপনাদের, একসাথে রাজনীতি করে। হ্যাঁ, গাইবছর থেকে ভোট করে আসছে। 100 বার খারাপ লাগে ওনার মতো যে জোরে দুর্নীতি উনি কথা বলেন। আপনি পাই বলতেন আমাদের অভিভাবক। 100 বার এখনো বলি। উনি আমার কোনদিন জোরে কথা বলেন, কাকু বলতেন। ওনারা আশ্চর্য প্রতিভা। 100 বার। সুসাইড নোটে উল্লেখ করেছেন যে আমি দুর্নীতি করিনি, কিন্তু বারবার অপমান করা হচ্ছে। সেটা তো সোশ্যাল মিডিয়ায় করেছে ভাই, নোংরা নোংরা ভাষা বলেছে। ওই 11 সালে তো আমরা আসার পর কারোর সঙ্গে নোংরামি করিনি, কাউকে চরও মারিনি। আমরা তো মানুষের পাশে। শক্তিগড়ের ঘটনায় কি সেন্টিমেন্ট নিয়েছে? 100 বার অন্যায় করেছে। ওটা একটা মুখ্যমন্ত্রীরা দেখবো। ঠিক আছে, দেখুন আশিসদার কোনো শত্রু ছিল না। আশিসদা খুব ভালো লোক ছিল এবং ওর পরিবারও বৌদি খুবই ভালো লোক ছিল। এক ছেলে, কোনো অশান্তিতে জীবন নেই। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী ওনাকে বলেছিলেন কেস করার জন্য। আস্তে আস্তে মুখ্যমন্ত্রী কেস করা বলেছিল, পুলিশে কোন ঘটনার জন্য কেস করা? শক্তিগড় হয়েছিল। শক্তিগড়ে, আচ্ছা, তার জন্য আশিস থেকে টাইমও দিয়েছিল। কেন আশিস দা কেস করলো না ঠিক বুঝতে পারি না। মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে আছে। যে কেসটা টিআরডি এর বিষয়টা লিখে গেছে, দেখুন টিআরডি আশিস ব্যানার্জি কোনো দুর্নীতিতে জড়িত, এগুলো একটা গল্প সাজানো। খুবই ভালো রয়েছে। এখনো পর্যন্ত তার নামে কোনো থানাতে অভিযোগও নেই। কিছু না, বললাম তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী ওকে বলেছিলেন যে আপনি ওর নামে এফআইআর করতে, তার বাদ বাকিটা আমি দেখে। আজকেও মুখ্যমন্ত্রী ওনার পরিবারের পাশে। মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে আপনার আজকে? কথা হয়েছে। আচ্ছা, ওই সেন্টিমেন্টে কি এই ঘটনা ঘটলো? বেশি কথা বলবো। আচ্ছা, বললাম ঠিক থাকে বললে হবে। ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, বাজার রাজনীতি, ইউনিয়ন। আমাদের অ্যাকচুয়ালি আশিস আমার থেকে বেশি সিনিয়র নয়, 3 বছর সিনিয়র হতে পারে, কিন্তু সম্পর্কটা এমনই ছিল যে এটা আর্থিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এবং একসঙ্গে দল করেছি জীবনে। চাঁদা কোথায় গেল? চাঁদা এখানে বসেন না। সোশ্যাল মিডিয়া ওদের মিটিংয়ে 2-3টা চেয়ার দরকার। ওনার
থ্রি বেডের চেয়ারগুলো আছে ঘর থ্রি বেডের উপর আছে আপনার পার্টি থেকে লিখে আছে আমরা নিজেরাই ঠিক আছে বলছি যে সুসাইড নোটটা উদ্ধার হয়েছে সেখানে বারবার লেখা রয়েছে যে আমি দুর্নীতি করিনি কিন্তু আমাকে অপমানিত করা হচ্ছে। বিপ্লবী বাংলা নিউজের 9টার খবরে আসছে দ্বিতীয় খবর। দেখতে পাচ্ছেন রামপুরহাটের বিলাসবহুল হোটেলে আগুন, লাক্সারি হোটেলে আগুন। শ্রাবণ মাসের শেষ সোমবারে তারাপীঠে আপনার লাক্সারি হোটেলে আগুন। পর্যটকরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন ঠিক ভোরবেলায় আগুন লেগে যায় এই লাক্সারি হোটেলে। দেখতে পাচ্ছেন আপনারা অ্যাম্বুলেন্স ঢুকছে সেই হোটেলে। দেখতে থাকুন সেই বিগ ব্রেকিং নিউজ, সে গুরুত্বপূর্ণ নিউজ। দেখুন ধোঁয়া বেরোচ্ছে সেই লাক্সারি হোটেলের খারাপ। দেখতে পাচ্ছেন ভোরের সময় এই আগুন লাগে তখন পর্যটকরা ঘুমাচ্ছেন। দেখতে থাকুন আজ সেই কাক ভোরেতে আগুন লাগে আপনার এই তারাপীঠে লাক্সারি হোটেলে যখন পর্যটকরা ঘুমে আচ্ছন্ন। আপনারা যদি এক হাত পিছন না তাহলে কমফোর্টেবল হতে পারে। आराम से प्लीज धक्का मत करो। क्या करो आराम से ये 500 आप लोग इस समय जिस गांव में है वहाँ अंदर आने का रास्ता आप लोगों ने देखा होगा। किस तरह यहाँ पे ना कोई सड़क है ना कोई सिस्टम है, पूरी सड़क पे कीचड़ हुआ है। इस गांव कड़ी शुंडा से बांसुरा बांकुरा डिस्ट्रिक्ट में जो ये गांव पड़ता है वहाँ से एक लड़का अब्दुल 18 जुलाई को जंतर मंतर के लिए निकला था इस उम्मीद में कि आज देश में पहली बार शिक्षा की बात हो रही है। अब्दुल जंतर मंतर पर जब तक धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं हुआ तब तक मौजूद रहा, लेकिन वापस आने के बाद यहाँ का जो भाजपा का एमएलए है निर्मल धारा उसने और उसके गुंडों ने अब्दुल को धमकाना शुरू किया। अब्दुल को इन लोगों ने आतंकवादी बोला, पाकिस्तानी बोला। जब हमारी स्कूल ठीक करो कैंपेन की शुरुआत हुई तो अब्दुल ने कहा कि वो शिक्षा सुधार के हमारे इस मुहिम में साथ रहेगा और वो सिर्फ इस गांव के हेडमास्टर से काशीनाथ दे जो खुद भाजपा का एजेंट है उनसे परमिशन मांगने गया था।
कि आप परमिशन दे दीजिए, मैं स्कूल देखना चाहता हूँ, मैं स्कूल ऑडिट करना चाहता हूँ और किस तरह से हमारे गांव का सरकारी स्कूल ठीक हो सके इस बारे में बात करना चाहता हूँ। लेकिन इस घटना के बाद काशीनाथ ने भाजपा के गुंडों को इन्फॉर्म किया और जैसे अब्दुल घर पहुंचा, भाजपा के गुंडों ने सबसे पहले तो घर की लाइट काटी और उसके बाद पूरे परिवार पर हमला किया। अब्दुल के आप ये निशान देख सकते हैं। आप सोचिए कि जिसके गले में सरिये के निशान है वो गुंडे क्या सोच कर आए थे। बीच बचाव करने जब पिताजी आए तो उनको भी मारा। इसके बाद भी, इस घटना के बाद भी इंडस पुलिस थाने की पुलिस को कोई फर्क नहीं पड़ा। बिना प्रोटेक्शन के ये परिवार अस्पताल जाता है। अस्पताल में भी भाजपा के 200-300 गुंडे इंतजार कर रहे थे। वहां पे फिर से अब्दुल को और उसके पिताजी को इन्होंने मारा। बंदूक लेकर आए थे, चाकू मारने की भी कोशिश की, लेकिन इस समय पूरे टाइम पुलिस गायब थी। अब्दुल का परिवार जब पुलिस थाने कंप्लेंट लिखाने गया तो भाजपा के गुंडों ने उसको अंदर नहीं घुसने दिया। अब्दुल क्या चाहता था? अब्दुल चाहता था कि इस देश में शिक्षा की बात हो। बंगाल के स्कूल, पिछले कुछ सालों में बंगाल में 8000 सरकारी स्कूल बंद हुए हैं। बांकुड़ा जिले में 200 स्कूल्स बंद हुए हैं। अब्दुल चाहता था कि स्कूल इसके जिले में भी सुधरे, इसके गांव में भी सुधरे। अब्दुल ने बताया कि जब वो यहाँ से जा रहा था जंतर मंतर के लिए तो उसके पिताजी ने ये कहा कि तुम देश के लिए लड़ने जा रहे हो, तुम जाओ। अब्दुल के पिताजी सच्चे देशभक्त थे। उन्होंने अपने बच्चे को आगे किया कि वो आगे बढ़कर इस देश में शिक्षा की बात करे। उसको भाजपाई पाकिस्तानी बोलते हैं, आतंकवादी बोलते हैं। असली आतंकवादी भाजपा के वो गुंडे हैं जिन्होंने अब्दुल को और उसके परिवार के साथ इस तरह की मारपीट की, इस तरह की गुंडागर्दी की। भाजपा जिसमें इतना दम नहीं है कि 2 मिनट शिक्षा के मुद्दे पर बात कर सके, जो स्कूल सुधारने के मुद्दे पर काम कर सके, उसको सिर्फ एक चीज आती है, गुंडागर्दी करना, मारपीट करना, हिंसा करना। आतंकवादी बोलना, पाकिस्तानी बोलना। हमने बहुत डिटेल में अब्दुल से, इनकी जो मम्मी है उनसे बात की अभी, और दीपके ने भी अभी अब्दुल से वीडियो कॉल के माध्यम से बात की। आज से अब्दुल हमारी जिम्मेदारी है, पूरे देश की जिम्मेदारी है, ना सिर्फ सीजेपी की बल्कि पूरे देश की जिम्मेदारी है। और इस देश में हर वो व्यक्ति जो शिक्षा सुधारने के लिए लड़ रहा है, हम लोग उनके साथ खड़े हैं, उनके पीछे खड़े। हम भाजपा के गुंडों से डरने वाले नहीं है। तुम्हारी ये गुंडागर्दी अब और नहीं चलेगी। जितने भी लोग भाजपा के गुंडे चाहे देश के किसी भी कोने में हो, वो अगर ये सोच के बैठे हैं कि उनकी गुंडागर्दी मारपीट से हम डर जाएंगे तो हम डरने वाले नहीं। हम वोट मांगने तो नहीं आए थे। अब्दुल वोट मांगने तो नहीं गया था। अब्दुल स्कूल ठीक कराने की बात करने गया था। ये इतने बेशरम लोग हैं कि घटना के 2 दिन बाद जब उनको पता पड़ा कि हम लोग अब्दुल से मिलने आ रहे हैं तो इन्होंने उसी स्कूल को चमका दिया। क्या ये काम सरकार पहले नहीं कर सकती थी? क्या ये स्कूल पहले नहीं सुधारा जा सकता था? लेकिन स्कूल सुधारने की बजाय भाजपा ने गुंडे भेजना ज्यादा ठीक समझा। हम इन लोगों से डरने वाले नहीं है, ये हम बता दें। बहुत डिटेल में अभी हमारी परिवार से बात हुई है। हम बंगाल सरकार से 4 मांग इस समय रख रहे हैं। सबसे पहली चीज,
एफआईआर में अभी भी लगभग 10 के आसपास अनआइडेंटिफाइड गुंडे हैं जिनका किसी भी प्रकार की डिटेल पुलिस द्वारा ली नहीं गई है और वो पूरी तरह से गायब है। हम बंगाल सरकार से मांग करते हैं कि इन सभी गुंडों को अगले 10 दिन में गिरफ्तार करके जेल भेजा जाए और सभी धाराएं जो इन गुंडों पर लगती हैं वो धाराएं लगाई जाए। जिस तरह का बर्ताव अब्दुल और उसके परिवार के साथ अस्पताल में हुआ, पुलिस थाने में हुआ, उसमें बहुत साफ होता है कि इस पूरे मामले में कहीं ना कहीं इंदस पुलिस थाने का भाजपा के गुंडों को संरक्षण था। तो हम ये मांग करते हैं कि पुलिस थाने में जितने भी पुलिसकर्मी हैं उनका इस घटना में किस तरह का रोल था उसकी एक इंडिपेंडेंट कोर्ट मैंडेटेड कमेटी के साथ जांच कराई जाए। हम ये भी मांग करते हैं कि जब तक किसी भी प्रकार का परिवार को सिक्योरिटी थ्रेट रहे तब तक राउंड द क्लॉक अब्दुल के परिवार को पुलिस प्रोटेक्शन मिलनी चाहिए। हम लोगों ने परिवार से कॉम्पनसेशन को लेकर भी बात की, लेकिन परिवार ने कॉम्पनसेशन लेने से मना किया है। और उनकी क्या मांग है, मैं चाहता हूं कि अब्दुल खुद आप लोगों को बताए कि कॉम्पनसेशन की जगह अब्दुल और उसका परिवार क्या चाहता है। अभी जो मेरा पिताजी थे, पहले हिंदी फिर बांग्ला में। मेरे जो पिताजी थे वो चल बसे, सभी को पता है। तो अभी जो कॉम्पनसेशन की बात की भैया ने बात की, कॉम्पनसेशन लेके कितना देर चलेगा? हम लोग ये किस लिए कर रहे थे? स्कूल ठीक करने के लिए, देश का जो एजुकेशन सिस्टम है उसको सुधारने के लिए कर रहे हैं। तो मैं चाहता हूँ कंपनसेशन के बदले एक गवर्नमेंट जो है एक मतलब वर्ल्ड क्लास एक आपका स्कूल बना के दिखाए, वो मेरे पापा के नाम पे हो। আমি যে কম্পেনসেশনের কথা বলা হয়েছে সেটা আমি অস্বীকার করছি। তার পরিবর্তে আমার বাবার নামে একটা ওয়ার্ল্ড ক্লাস স্কুল বানানো হোক আমাদের রাজ্যের মধ্যে, যেখানে একটা পুরো দেশের মধ্যে এই আন্দোলনের শুরু হবে যে এবার এডুকেশন সিস্টেম আস্তে আস্তে শুধরাবে। এবার আমরা মাঠে নেমে গেছি, এডুকেশন সিস্টেমকে আমরা শুধরিয়ে তারপর আমরা নিঃশ্বাস নেবো, তার আগে আমরা দম ছাড়বো না। हम लोग अब्दुल का और उसके परिवार का दिल बहुत बड़ा है। बंगाल सरकार में अगर थोड़ी सी भी शर्म बची है तो हमें उम्मीद है कि माफिक साहब के नाम पर, अब्दुल के पिताजी के नाम पर बंगाल सरकार एक सरकारी स्कूल बनाएगी। हम इन चारों मांगों के लिए सरकार को 10 दिन का समय दे रहे हैं। 10 दिन में अगर भाजपा के गुंडे गिरफ्तार नहीं हुए और हमारी बाकी मांगे नहीं मानी गई तो हम बांकुड़ा डिस्ट्रिक्ट के जिला दफ्तर का, जिला कार्यालय का घेराव करेंगे और तब तक पीछे नहीं हटेंगे जब तक सारी मांगे मान नहीं जाती। अब्दुल ने कॉम्पनसेशन लेने से मना किया है, लेकिन सीजेपी ने निर्णय लिया है कि हम अब्दुल और उसके परिवार के लिए फंड रेजिंग करेंगे और जितना भी फंड रेज होगा वो सारा का सारा पैसा सीधे अब्दुल के परिवार को दिया जाए। एक बार फिर से भाजपा के गुंडे, चाहे वो राजस्थान की बात हो चाहे बंगाल की बात हो, ये लोग अपनी गुंडागर्दी से बाज नहीं आने वाले। हम लोग शिक्षा की बात कर रहे हैं, ये लोग हिंसा और नफरत की राजनीति कर रहे हैं। लेकिन इनको हम ये बता देना चाहते हैं कि अब तुम्हारा ये गुंडागर्दी, ये हिंसा नहीं चलने वाली। अब इस देश में शिक्षा की बात होगी, इस देश में मुद्दे की बात होगी और हम किसी से डरने वाले नहीं। अब्दुल इसके बाद फिर से स्कूल ठीक करो कैंपेन को लीड करेगा और इस बार ना सिर्फ बांकुड़ा डिस्ट्रिक्ट बल्कि पूरे बंगाल में अब्दुल और उसकी टीम घूमेगी और स्कूल ठीक कराने के लिए सरकार से बात करेगी। आप लोगों के अगर कुछ सवाल है तो हम लोग ले सकते हैं। पुलिस की अभी तक जो कार्रवाई इसमें कुछ गिरफ्तार किया गया
कुछ को आइडेंटिफाई नहीं कर पाया गया, ऐसा पुलिस का दावा है। ये जो 8 गिरफ्तार हुआ उसमें भाजपा का लीडर शामिल है, तो इसमें मतलब क्या लगता है आपको? नहीं देखिए, जिस तरह से अस्पताल में भी पुलिस की तरफ से पूरा उन गुंडों को संरक्षण था, यहाँ से भी जब मारपीट हुई उसके बाद इसका परिवार बिना किसी पुलिस प्रोटेक्शन के अस्पताल तक गए हैं, वहां पे वापस मारपीट हुई है, पुलिस थाने में परिवार को नहीं घुसने दिया गया बहुत देर तक। तो ये बहुत क्लियरली बताता है कि इंदस पुलिस थाना भाजपा के गुंडों के साथ मिला हुआ था और वो चाहता था कि अब्दुल को और उसके परिवार के साथ हिंसा हो, इसके परिवार को मार दिया जाए। अभी भी बहुत सारे ऐसे लोग हैं जो अब्दुल ने, उनकी मदर ने आइडेंटिफाई किए हैं, जिनको अभी तक पुलिस ने गिरफ्तार नहीं किया है। हम पुलिस को, बंगाल पुलिस को 10 दिन का समय दे रहे हैं, उसके बाद हम जिला कार्यालय का घेराव करेंगे। दादा, शुभेंदु अधिकारी तो कह रहे हैं कि जो भी हो इसमें संलिप्त है उन पर कार्रवाई की जाएगी। भरोसा है कि शुभेंदु अधिकारी? नहीं देखिए, 10 दिन में देख लेंगे, नहीं होगा तो फिर हम देख लेंगे, फिर बंगाल के सारे कॉकरोचेस इकट्ठा होंगे। इन लोगों को लग रहा है कि डरा धमका कर ये हमको शांत कर देंगे। हम इनके डर से डरने वाले नहीं हैं, इनकी हिंसा से डरने वाले नहीं हैं। बंगाल का एक एक व्यक्ति जिसका शिक्षा से सरोकार है, मैं आप लोगों से रिक्वेस्ट करता हूं कि अपने आसपास के सरकारी स्कूलों को विजिट कीजिए, डरिए मत। इन लोगों से हमें डरना नहीं है। हम सब लोग पूरे देश भर के कॉकरोचेस से हम ये आह्वान करते हैं कि आप लोग शिक्षा की लड़ाई लड़ रहे हो, आपको इनके गुंडों से डरने की जरूरत है। थैंक यू सो मच। বিপ্লবী বাংলা নিউজের 9টার খবরে দেখুন পরবর্তী গুরুত্বপূর্ণ খবর। এক পোতলা বৃষ্টিতেই কোমর সমান জল, দুর্ভোগে পশ্চিম শান্তিনগরের বাসিন্দারা। হাওড়া জেলার ডোমজুর বিধানসভার ছাই পাড়া বাসুকাটি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় দীর্ঘদিনের সমস্যা জমা জল ও বেহাল রাস্তা। সকাল থেকে হাওয়া বৃষ্টিতে এই দুর্ভোগ আরও যেন চরম আকার নিল। কোথাও কোথাও প্রায় কোমর সমান জল জমে যাওয়ায় কার্যত জলমগ্ন হয়ে পড়েছে রাস্তা। আজকের সেই দুর্ভোগের এমনই চিত্র এই আমি তুলে ধরছি বিপ্লবী বাংলা নিউজ টিভির 9টার খবরে। অবস্থা বেহাল দশা। ভোট আছে, ভোট চাই, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না। এই ছাপুই পাড়া বাসুকাটি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায়, অর্থাৎ বাসুকাটি গ্রাম পঞ্চায়েতে সরকার পরিবর্তন হয়েছে। বড় বড় কথা বলে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আসল মূলত কোনো জনগণের পরিবর্তন হয়নি, এলাকার পরিবর্তন হয়নি। দেখুন কি অবস্থা, জলমগ্ন, একেবারে জলমগ্ন। আর এই ধরনের মানুষের সমস্যায় তুলে ধরে বিপ্লবী বাংলা নিউজ টিভি। দেখুন এই বিপ্লবী বাংলা নিউজ টিভির পর্দায় কি অবস্থা। এই ঘটনাটা হচ্ছে হাওড়া জেলার ডোমজুর বিধানসভার ছাপুইপাড়া বাসুকাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা। এই এলাকা এই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়েছে। এটা দীর্ঘদিনের সমস্যা। ভোট যখন এই 2026 সালের ভোট এসেছিল, অনেক কিছু কথা বলে গিয়েছিল। 3 মাস কেটে গেছে, কোনো পরিবর্তন হয়নি। তাদেরকে সেই জলমগ্ন রাস্তার উপরেই কিন্তু হাঁটতে হচ্ছে। বাড়ির সময় জল ঢুকে গেছে। কী অবস্থা, জল এমনভাবে ঢুকেছে, জলের সঙ্গে কচুরি পানা পর্যন্ত রাস্তায় ঢুকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানকার যারা পশুপাখি মানুষ, এই অবস্থা দেখুন, রাস্তায় হাঁটছেন কীভাবে হাঁটছেন, ঘরের ভিতরে জল ঢুকে। দীর্ঘদিনের সমস্যা, এই বিগত সরকার দেখেনি, বর্তমান সরকার দেখছে না। যদিও এই সরকারটার বয়স এখন এই সবে মাত্র 3 মাস হয়েছে, তবে দেখার বিষয়। আমি এই বিপ্লবী বাংলা নিউজ টিভিতে আমি এই হাওড়া জেলার ডোমজুর বিধানসভার যিনি বিধায়ক আছেন, এই বিপ্লবী বাংলা নিউজ টিভির এখানে ঠিক আছে, আপনি বলুন। দিদি, আপনি তো একজন আশা কর্মী, থাকেন এখানেই, এবার এইভাবে আপনাকে কষ্ট করে কাজ করতে হচ্ছে, কি বলবেন?
কিভাবে এই জলে হেঁটে বেরিয়ে তাদের কাজে আমি তোমাদের কাছে সবার কাছে মানে জানাচ্ছি এই কষ্ট থেকে কিভাবে আমরা উদ্ধার হবো। আর জীবন মানে 4 বছর ধরে জলে পায়ে হাজা হয়ে গেছে, চুলকানি, মানে সাপ তো আছে, খুব কষ্ট। এই কষ্টের মধ্যে যে রেগুলার আমাকে ডিউটি যেতে হচ্ছে, এই ডিউটি গিয়ে যে পায়ের যন্ত্রণা আর প্রচুর মানুষের বাড়ি। তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী এখনো আসেনি, এখনো দেখতে এখনো তো বর্তমানে কাউকে দেখিনি। এই আমি ডিউটি দিয়ে ফেরার পথে তোমাদের সঙ্গে সাক্ষাৎকার হলো, তোমাদেরকে আমি জানালাম আগামী দিনে যেন এই কষ্ট থেকে আমরা মুক্তি পাই, এই এতটুকুই আমি কিন্তু। আপনি তো কেঁদে ফেলছেন দেখছি। না, সত্যি খুব কষ্ট, খুব কষ্ট, এত কষ্ট বলার নয়, খুব কষ্ট। আজ এইটা আমার খুব ঘুরে ঘুরে যেতে হয়, কিন্তু সম্পর্কে ওইখানে গেলে আমার কোমর পর্যন্ত জল, তাই জন্য আমাকে ঘুরে ঘুরে ডিউটি করতে হয়। সত্যি খুব কষ্ট, এই কষ্ট থেকে কবে মুক্তি পাবো তাও জানি। দিদি আপনার নাম? আমার নাম মলিধর বাহাদুর, আমি হচ্ছে একজন স্বাস্থ্যকর্মী। আমাদের সেন্টার হচ্ছে প্রান্তিক, এখন হচ্ছে আয়ুষ্মান আরোগ্য মন্দির, যেটা আম হয়েছে। হ্যাঁ, আমি ওইখানকারই আশা। বলছি দিদি, আপনাদের এইখানকার একটা দীর্ঘদিনের সমস্যা আছে, যে জমা জলের দীর্ঘদিনের সমস্যা। রাজ্যে তো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ডোমজুড়ে তো পরিবর্তন হয়নি। তো এই জমা জল নিয়ে কী বলবেন? বিগত 18 বছর ধরে আমি এভাবে দেখে আসছি। আমার বিয়ে হয়েছে 18 বছর, 18 বছর ধরে এভাবেই দেখছি। কোনো ড্রেনের ব্যবস্থা নেই, রাস্তাঘাটের কোনো উন্নতি হচ্ছে। নর্মালভাবে ভোটের আগে যেটুকু করার করছে, তারপরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রাস্তায়। সাইকেল নিয়ে চলা বলুন বা খালি পায়ে চলা, বাচ্চা কাচ্চা ঠিকভাবে তারা চলতে পারছে। তো চাইবো একটু ড্রেনের ব্যবস্থা হলে খুব ভালো হয়, বা রাস্তার ব্যবস্থা করলে ভালো হয়। এই ডোমজুড়ের বিধানসভার ভোট দিয়ে তো এনেছি, এবার উনি রাখতে পারলেন না, উন্নতিটা তো সেভাবে করলেন না। ডোমজুড়ের এই বিধানসভায় যিনি জয়ী প্রার্থী তাপস মাইতি তৃণমূল কংগ্রেসের, উনি কি এসেছিলেন? যে তারপর একবার দেখেছেন, মানে ভোট নিয়ে কি চলে গেছেন, তারপর আর আসছে না? আর আপনাদের যেখানকার ভোটের প্রচারের সময় এসেছিলেন, তারপর আর ভোটের আগে যখন এসছে এটাই শেষ আছে। তো নতুন সরকার হয়েছে, নতুন সরকারের কাছে কি আবেদন করছেন? নতুন সরকারের কাছে একটাই আবেদন, রাস্তাঘাটের উন্নতি হলে ভালো হয়। আমরা আজকে 5 মাস ধরে আমার ঘরে জল। আপনার নাম? জল। আমার নাম নন্দন জল। এই জায়গাটার নাম কি আছে? এটা পশ্চিম শান্তিনগর। বলছি দাদা, আমরা তো এখানে খবর করতে এলাম, তো দেখলাম আমি কার্যত 1 হাঁটু জল পাড়িয়ে এলাম আপনাদের এই জায়গাটায়। তো এই দীর্ঘদিনের সমস্যা তো মানে আপনাদের জমা জলের সমস্যা, কি কতদিন ধরে ভুগছেন, কি বলবেন এই সমস্যাগুলো নিয়ে? কতদিন ভুগছি বলতে, এটা আমি দেখে গেলাম আজকে আমার বয়স হয়ে গেল 45 বছর। ঠিক আছে, তার মধ্যে অভিজ্ঞতা বলতে গেলে আজকে প্রায় 2 বছর দেখে একই জিনিস। এখানে আজকে একটা পর একটা দল আসছে যাচ্ছে, প্রথম একটু সিপিএম, তারপর তৃণমূল দেখে গেলাম 15 বছর দেখার পরেও এই সমস্যা হারা হচ্ছে। প্রতিবারই ভোট আসে, ভোট যায়, মানে এর জন্য আর কোনো ব্যবস্থাই নেই। ভোট আসার পরে কী করে একটু রাস্তাঘাটের মধ্যে প্রলেপ দিয়ে দিল, দিয়ে ঝগড়া মিটিয়ে। এর আগে শুনলাম যে কিছুদিন আগে ভোটের আগে শুনলাম যে প্রতি বুথে নাকি 10,000 টাকা করে এসছে। 10,000 টাকার কোনো হিসাব ছিল না। যে আমরা যে প্রধান ছিল ওনার কাছে বলতে গেছি, বুথে যাওয়ার পরেও দেখা গেল উনি বলছেন আমাদের তো কোনো ব্যাপার নেই, যে আর বুথে যাও, বুথের উপর জেনে যাবে। বুথে আমরা জিজ্ঞাসা করছি, বলছে না আমাদের কোনো হিসাব নেই। এইগুলো মানে কিছু বুঝতে পারছি না। এর আগে যে আমাদের তৃণমূল কংগ্রেস জিতলো, যে তাপস মাইতি মহাশয় আসার পরে, ভোট আসার আগে মানে বারবার এসে ঘুরে গেছে। তার মধ্যে ভোট জেতার পরে একবারের জন্য উনি এখানে আসেন। আপনি ঘুরে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা বাড়িতে 80% বাড়িতে হাঁটু জল হয়ে আছে, কারোর বাড়ি সাপ ঢুকে যাচ্ছে, ব্যাং ঢুকে যাচ্ছে, মানে এগুলো দীর্ঘদিনের সমস্যা। জলের ব্যবস্থা নেই দাদা, কল দিয়েছে কিন্তু জল নেই, মানে সেগুলো তো আছেই। জল আসে, কারণ কল দিয়েছে, জল আসছে না, ওটা নয়, এখন মেনে নিলাম এই মুহূর্তে। প্রতি বছর একটা বাড়িতে আপনি গিয়ে দেখবেন যে বিগত জল যে ঢুকে গেছে 4 মাস 5 মাস 6 মাস করে লেগে গেছে। একটু পিছিয়ে করে ঢুকতে পারে, প্রতি ঘরের মধ্যেই 4 থেকে 5 মাস 6 মাস জল। এগুলো মানুষ করবেটা কি? এগুলো একটা আপনারাই দেখুন কী করলে ভালো হবে। আমার তো বরাবর কিছুই নেই। আমি হয়তো বয়স অনেকটা ছোটো, তাও তো 45 মধ্যে বার করে ফেললাম। আমার অভিজ্ঞতার বয়স হয়ে গেল প্রায় 20-22 বছর। আর কি, আর তো কিছু বলার নেই। যেমন এই যে দেখুন এখানে এত জমা জল হয়ে আছে, প্রতিটা বাড়িতে বাড়িতে কোনো না কোনো সমস্যা পড়ে। যেমন ধরুন ডেঙ্গু রোগ, এই ম্যালেরিয়া। আমার বাড়িতে পাশের বাড়িতে এত সাপে কামড়েছে, আজকে 1 সপ্তাহ ধরে ভর্তি। সে আইসিইউতে ভর্তি হয়ে লাস্টে বেঁচে এসছে কোনো উপকারে। এইগুলো সমস্যাকে সমাধান করবে, যাকে বলতে যাচ্ছে কোনো গুরুত্ব নেই। এখন নতুন সরকার এসছে, সেই ক্ষেত্রে এখন দেখা যায় কী করতে পারি, বা তার মধ্যে এখন আমরাও তার মধ্যে আছি। এখন দেখা যায় কী করলে ভালো হবে। আপনার নাম? আমার নাম বাবলা জি। আচ্ছা, এই জায়গাটা পুরো ঠিকানাটা?
হচ্ছে আনন্দনগর, শান্তিনগর, রানামাধব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। এটা মানে কটা পার্ট আছে না একটা পার্ট আছে না 3-4টে কটা মিনিট এখানে ধরুন আমরা এই রাস্তাটা যে আছে এটা ধরুন এখান থেকে আসতো লোকামতো শুরু করে এইদিকে আপনার মিতাল সংঘ পর্যন্ত এখানে পার্ট করছে আপনার 64, 65, 67, কিছু করে অ্যাটাচ আছে 68টা লাস্টের দিকে। এই 4টে পার্ট মানে আপনার 4 থেকে 5 মাস এই টাইম জল ভর্তি থাকে প্রতি বছর, এই বছরের জন্য প্রতি বছর। এটা সাপিপাড়া বসুঘাটের সাপুরপাড়া বসুঘাটি হবে। বলছি দিদি, আপনি তো দেখলাম যে কার্যত জল পাড়িয়ে যাতায়াত করছেন, বাচ্চাকে আনতে যাচ্ছেন বা কোনো দোকানে, এই নিত্যদিনের সঙ্গী হয়ে গেল নাকি? স্কুল পার্টে আমাদের খুব অসুবিধা হয়, বাচ্চাটাকে স্কুল নিয়ে যেতে পারি না আমরা এরকম জলের জন্য। বাচ্চা জ্বর হয়ে যাচ্ছে, এই কারণে আমরা কি করবো বুঝতে পারছি না। এই জলেতে আমরা মানুষ মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা, এত জল কোনো তো কিছু কেউ করেই দিচ্ছে না, সব ভোট নিচ্ছে আর চলে যাচ্ছে। কেউ আর এসে দেখাও করে না, কিছু বলেও না যে তোমাদের কি পরিস্থিতি পড়ে আছো না আছো। ঘরে ঘরে সবার 1 হাঁটু করে জল, কেউ ভালো মতো বসে খেতে পারছে না, এরকম পরিস্থিতিতে মানুষ চলছে। মানে আপনাদের বিধায়ক আসেনি, না, পঞ্চায়েত কেউ সদস্য আসেনি, নেই? কেউ আসেনি, কেউ দেখাও করে যাচ্ছে না। এই ডোমজুর বিধানসভায় যিনি তৃণমূল কংগ্রেসে জয়ী হয়েছেন তাপস মাইতি, এবং পঞ্চায়েতও এখন তৃণমূল কংগ্রেসেরই আছে, পঞ্চায়েত সদস্য থেকে সদস্যরা প্রধান বা এই বিধায়ক তাপস মাইতি কতবার দেখেছেন? বেশি দেখাই যায়নি, এইটি আমাদের ওইদিকে তো যাই না বলতে গেলে। আমরা যে চার্জের ওইদিকে থাকি ওইদিকে তো পাড়াই দেয় না কেউ ভালো মতো। ভোটের আগে চলে গেছে হ্যাঁ, প্রতিদিন। ভোটের আগে সবাই টাকা দিয়েছে, তারপরে আর কাউকে পাইনি টাকা। নতুন রাজ্যে তো এটা পরিবর্তন হয়েছে, নতুন সরকারের কাছে কি আবেদন করছেন? তাকে বলবো আমরা কি চাই না, আমরা শুধু রাস্তাটা একটু ভালো মতো যাতে বাচ্চা কাছে স্কুলে যাতে পড়তে পারে এইটুকুন আমরা চাই, যাতে নিয়ে যেতে পারি আমরা। মাসের পর মাস যদি আমরা ঘরে বসে রাখি বাচ্চা কাছে কি পড়াশোনা হবে? হবে না এই করে। বাচ্চাটা তো ভুলে যাচ্ছে পড়াশোনা, কেন বাড়ি থেকে পারবো জলে কত হাঁটিয়ে নিয়ে যাও। স্কুলে পড়াশোনা ঠিক মতো হয়? স্কুলে হয় কিন্তু আমরা যেতে পারি না এই জলের কারণে, ওই জন্য হয় না। আপনার নাম? অনিমা সরকার। বিপ্লবী বাংলা নিউজ টিভির রাত্রি 9টার খবরে আমি তুলে ধরছি অপর একটি ব্রেকিং হাই ভোল্টেজ নিউজ। উত্তরাখণ্ড থেকে সিঙ্গুর থানায় মামলায় অভিযুক্ত গ্রেপ্তার উত্তরাখণ্ড থেকে সিঙ্গুর থানায় মামলা করেছিলেন, আর সেই মামলার পরিপ্রেক্ষিতে আপনার অভিযুক্ত গ্রেপ্তার। বিপ্লবী বাংলা নিউজ টিভির পর্দায় আমি তুলে ধরছি অপর একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। মা মনসার পূজা উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করল 18/8/2026 তারিখ, অর্থাৎ এই 18ই আগস্ট এই তারিখকে ছুটি ঘোষণা করলো। সেই ছুটির যে অর্ডার কপি দেখুন আমার কাছে রয়েছে, সেটা আমি তুলে ধরছি। রাজ্য সরকার এই বছর প্রথম মা মনসার পূজা উপলক্ষে এই 18 তারিখ আপনার ছুটি ঘোষণা করল। বিপ্লবী বাংলা নিউজ টিভির রাত্রি 9টার খবরে আমি পাচ্ছেন যে খবর হচ্ছে শিক্ষক সাসপেনশনের প্রতিবাদে শিলিগুড়িতে অখিল ভারতীয় যে রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের ডেপুটেশন কেরালায় শিক্ষককে সাসপেন্ড করার প্রতিবাদে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। সেই খবর আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে আপনারা দেখবেন যে বিভিন্ন দাবি পূরণের দাবিতে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন এবং আন্দোলনের হুঁশিয়ারি ভারতীয় সঙ্গে। এই দুটি ব্রেকিং নিউজ রাত্রি 9টার খবর বিপ্লবী বাংলা নিউজ টিভির পর্দায় দেখতে থাকুন।
हम करेंगे पूरे दाम। শিক্ষকের প্রতি অন্যায়কারী কেরল সরকারের হঠাৎ সিদ্ধান্ত মানছি না, মানবো না, মানছি না, মানবো। আজকে আমাদের এই এসডিও অফিসে একটা মেমোরান্ডাম ছিল। সেখানে আমরা অ্যাকচুয়ালি বলেছি যে আমাদের কেরল গভর্নমেন্ট আমাদের এক ABRSM-এর যে মেম্বার তাকে সাসপেন্ড করেছেন। তার কারণটা ছিল যে উনি আমাদের বীর সাভারকারের নিয়ে একটা প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটা ছিল যে ভারতের যতজন ফ্রিডম ফাইটার ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি কে পানিশমেন্ট পেয়েছিলেন ব্রিটিশদের সরকারের অ্যাগেনস্টে যখন স্বাধীনতা সংগ্রাম করেছিলেন। সেটার কিন্তু অ্যাকচুয়াল উত্তরটা ছিল বীর সাভারকার, কারণ উনি 14 বছর সরাসরিভাবে কন্টিনিউয়াসলি সেই শাস্তিটা পেয়েছিলেন, সেই কারাগারে ছিলেন, সেলুলার জেলে। তো সেটাই কিন্তু সঠিক উত্তর ছিল। তা সত্ত্বেও বীর সাভারকারের নামটা নেওয়ার জন্য আমাদের কেরালার যিনি শিক্ষক মহাশয়, আপার প্রাইমারি শিক্ষক মহাশয় কে শ্রী গুরু প্রসাদ রায় মহাশয়, ওনাকে সাসপেন্ড করা হয়। উনি একটি কুইজ কম্পিটিশনে এই কোশ্চেনটা করেছিলেন এবং উত্তরটা তৈরি করেছে সেভাবে। তার এগেনস্টে তার সাসপেনশন যেন তোলা হয়, তার জন্যই আজকে আমরা এখানে মেমোরেন্ডাম দিয়েছি এসডিও সাহেবকে। ওনার মধ্য দিয়ে আমরা চাইছি এটা যেন কেরালা গভর্নমেন্টের কাছে যায়, কেরালার গভর্নরের কাছে যায় এবং কেরালার চিফ মিনিস্টারের কাছে যায়, এবং তারা যেন তাড়াতাড়ি সাসপেনশনটা তোলেন। এই আজকে আমাদের প্রতিবাদ। আমার নাম হচ্ছে ডক্টর তরুণ দাস, শিলিগুড়ি কলেজ, আমি সহকারী অধ্যাপক। শুধু নাম নেওয়ার জন্য শিক্ষকের উপর সাসপেনশনের খাড়া নেমে আসা, এর থেকে বোঝা যায় যে কেরল সরকারের মানসিকতা কী। আজকে বীর সাভারকার নাম নেওয়ার জন্য যদি কোনো শিক্ষককে সাসপেন্ড হতে হয় তাহলে এটা একদম রাষ্ট্রবিরোধী একটা সিদ্ধান্ত। যে সাভারকার মানে দেশের স্বাধীনতার জন্য যিনি আত্মবলিদান দিয়েছেন নিজের কোনো পরোয়া না করে, তার নাম নেওয়ার জন্য শুধু এরকম তাকে সাসপেন্ড করা, একজন শিক্ষক মহাশয়কে সাসপেন্ড করা, এই অন্যায় কোনো মতনেই মেনে নেবে না, দেশ মেনে নেবে না। আজকে সমগ্র দেশে সমগ্র জেলা শাসকের কাছে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি চলছে। আমার নাম দীপঙ্কর সাহা, আমি ABRSM অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ বিদ্যালয় শিক্ষা শিলিগুড়ি শিক্ষা জেলার সম্পাদক। দেখুন, দীর্ঘদিন ধরে শ্রমিক কর্মচারীদের মানে বিভিন্ন ইস্যু এটা পেন্ডিং পড়ে আছে, এটা সলভ হচ্ছে না। স্বাভাবিকভাবেই শ্রমিক কর্মচারীদের স্বার্থ সুরক্ষার সংক্রান্ত যে দাবিগুলো ছিল আর কি, সেগুলো নিয়ে আজকে দেশব্যাপী প্রত্যেকটা জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। তো আপনারা যে ভিতরে গেলেন, ডেপুটেশন দিলেন, কি বললেন আপনাদেরকে সেখান থেকে?
আমরা যে মূল 11টা বিষয় ছিল সেই 11টা বিষয় নিয়ে স্যারের সঙ্গে চর্চা হলো। কি কি বিষয় ছিল যদি একটু বলেন? তার মধ্যে ধরুন যেটা ইপিএস 95 যে পেনশন সিস্টেম আছে সেখানে 1000 টাকা এখনও পর্যন্ত শ্রমিক কর্মচারীরা পেনশন পাচ্ছে। তো সেখানে আমাদের যেটা দাবি আছে সেটাকে ন্যূনতম 7500 টাকা করতে হবে। বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে সরকারি মানে স্থায়ী কর্মচারীদের নিয়োগ হয় না, সেই জায়গাতে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের নেওয়া হয়। তো তারা অধিকাংশ ক্ষেত্রেই যারা স্থায়ী কর্মচারী তাদের থেকে বেশি কাজ করে। তো আমাদের দাবি আছে যে সমান কাজে সমান বেতন দিতে হবে, এই বিষয়ে সুপ্রিম কোর্টেরও অর্ডার রয়েছে। এর বাইরে রয়েছে আপনার যারা স্কিম ওয়ার্কার, যেমন আশাকর্মী আছে, অঙ্গনওয়াড়ি কর্মী আছে, মিড ডে মিল যারা আছেন সেই কর্মীরা আছেন, এনএইচএম কর্মীরা আছেন, তাদের যে সানমানিকটা আছে সেই সানমানিকটা বৃদ্ধি করতে হবে। আমাদের যারা শ্রমিক শ্রেণীর যারা সহকর্মীরা আছেন তাদের ন্যূনতম মজুরি 30,000 টাকা করতে হবে। পেনশনের যে ব্যাপারটা আমি বললাম, বোনাস গণনার ঊর্ধ্বসীমা এটা 21,000 টাকা করতে হবে। এরকম একগুচ্ছ দাবি আমাদের রয়েছে, যে দাবিগুলো দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এর বাইরে যেটা আছে যে শ্রমিক কর্মচারী বিরোধী যে লেবার কোড, সেই লেবার কোডগুলোকে বাতিল করতে হবে। এরকম সমস্যার বিষয় নিয়ে আলোচনা হলো, যেটা আধিকারিক স্যার জানিয়েছেন যে উনি একটা রেকমেন্ডেশন করবেন হায়ার অথরিটির কাছে, যাতে খুব দ্রুত এই সমস্যাগুলো মেটে। আগামীতে যদি আপনাদের এই সমস্যা না মেটে তাহলে আগামী পদক্ষেপ আপনাদের কি থাকছে? দেখুন, আমরা তো সরকারের সঙ্গে রেসপন্সিভ কোঅপারেশনে বিশ্বাস করি। স্বাভাবিকভাবেই আমরা এর আগে বহুবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেছিলাম, তারা আলোচনায় সেইভাবে কর্ণপাত করেননি, যার জন্য আমরা আজকে বিভিন্ন জেলা শাসকদের মাধ্যমে ডেপুটেশন দিলাম। এতে যদি কাজ হয়ে যায় ভালো, না হলে আমরা রাজ্য স্তরে এই আন্দোলন করব এবং ভবিষ্যতে তাতে কাজ না হলেও আমরা মানে যন্তর মন্তর দিল্লিতে আমরা এই আন্দোলনটাকে নিয়ে যাব। ধন্যবাদ। আপনার পুরো নাম, ডেজিগনেশন? আমার পুরো নাম মিহির বরণ হালদার, আমি ভারতীয় মজদুর সংঘের দার্জিলিং জেলা সম্পাদক।